রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 6 ব্যাংক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। সকাল 10টার দিকে মতিঝিলের দিলকুশায় এ ঘটনা ঘটে। ব্যাংকের কর্মকর্তারা জানান, সকালে বৈষম্য বিরোধী ব্যাংক সমাজের ব্যানারে জামানতবিহীন বেনামি ঋণ কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় এস আলম গ্রুপের কর্মকর্তা সহ শতাধিক মানুষ অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করেন। এলোপাতারি গুলিতে আহত হন ব্যাংকের গোডাউন গার্ড ডিজি শফিউল্লাহ, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান সহ অন্তত 6 জন। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পরে কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এদিকে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কোনো কেউই আইনের বাইরে থাকবে না, যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক সোজাসুজি। কারণ কে করেছে না করেছে এটা আপাত দৃষ্টিতে যেটা করে থাকে। আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম, ধরপাকড় তো আমাদের সময় তো কম করিনি আমরা। যে করেছে তাকে ধরে, তারপরে কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব সে করে ক্রিয়েট করেছে কেউ, নোবডি ইজ অ্যালাউড। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তার স্ত্রী নুরান ফাতিমা, মেয়ে নাফিসা জুমায়না মাহমুদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ। রোববার এই নির্দেশ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এ নির্দেশ দেওয়া হয়। এর ফলে ওই 3 জনের ব্যক্তিগত বা ব্যবসায়ী ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না। হাসান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর শেখ হাসিনার সরকারে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এর আগের সরকারে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর হাসান মাহমুদ কোথায় আছেন সে সম্পর্কে কোনো তথ্য নেই কারো কাছে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ব্যাংক থেকে টাকা তোলার নতুন সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে চলতি সপ্তাহে একটি ব্যাংক হিসাব থেকে দৈনিক সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারবেন গ্রাহক। এখনও পুলিশ কাজ শুরু না করায় ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। শনিবার বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের MD-কে SMS এর মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। এ সিদ্ধান্ত আজ থেকে পুরো সপ্তাহ কার্যকর থাকবে। বাংলাদেশ ব্যাংক জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় ব্যাংক শাখাগুলোর জন্য বড় অঙ্কের টাকা পরিবহন ঝুঁকিপূর্ণ। তাই গ্রাহকের নগদ অর্থ উত্তোলনে হ্রাস টানা হয়েছে। তবে অনলাইন ব্যাংকিং ও চেকের মাধ্যমে লেনদেন করা যাবে যে কোনো অঙ্কের অর্থ। তার তদারকি জোরদার ও সন্দেহজনক লেনদেন বন্ধের নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত বৃহস্পতিবারও নিরাপত্তার বিবেচনায় ব্যাংক থেকে উত্তোলনের সীমা 1 লাখ টাকা পর্যন্ত কার্যকর ছিল। নতুন অন্তর্বর্তী সরকারের প্রথম কার্যদিবস আজ। সকাল থেকেই যার যার দপ্তরে কাজ শুরু করেন উপদেষ্টারা। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ফরিদা আক্তার সহ আরও কয়েকজন উপদেষ্টা সচিবালয়ে কাজে যোগ দিয়েছেন। গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফরিদা আক্তার বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ চাঁদাবাজি, এটা কমাতে পারলে দাম নিয়ন্ত্রণে আসবে। প্রথম কাজ হলো, আমাদের দায়িত্ব হলো এটার দাম কমানো, এবং এখানে অনেক সিন্ডিকেট আছে অনেক লেভেলে। যেমন আমি একটা জায়গায় শুনছি যে শুধু চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়, খাদ্যের দাম বাড়তে দেওয়া যাবে না। এটা কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে, আমি আরো আলোচনা করব যে কোথায় কোথায় সমস্যাটা আছে, এবং সেখানে গিয়ে আমরা অবশ্যই দাম কমাবো। 2 বছর পর ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ছাড়ালো 2000 কোটি টাকা। সেই সাথে টানা 4 কার্যদিবস সূচকের বড় ধরনের উত্থান অব্যাহত। রোববার ডিএসসির প্রধান সূচক বেড়েছে 91 পয়েন্ট, অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 482 পয়েন্ট। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির সামগ্রিক বিবেচনায় শেয়ার বাজারে এমন উল্লম্ফন স্বাভাবিক নয়। সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর 20 মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় 300 পয়েন্ট। এরপর কয়েক ধাপে সূচক নামে দিন শেষে 91 পয়েন্ট বেড়ে DSEX অবস্থান নেয় 6015 পয়েন্টে। এ নিয়ে গত 4 কার্যদিবসে সূচকটিতে যোগ হয়েছে 786 পয়েন্ট। গত সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেন ছিল
200 কোটির ঘরে। বৃহস্পতিবার তা ছাড়ায় 1600 কোটি, আর রোববার 23 মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয় 2010 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, সরকার পরিবর্তনে পুঁজিবাজারে কিছুটা আস্থা বাড়লেও লেনদেন অস্বাভাবিক। এটা খুব স্বাভাবিক নয় যে এত দ্রুত ইন্টারেস্টটা বেড়ে যাওয়া। এটার কোনো ফান্ডামেন্টাল কারণ নাই, অর্থনৈতিক কারণ নাই। তবে একটা সরকার পরিবর্তন হয়েছে, ফলে মানুষের মধ্যে একটা পজিটিভ এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে। যারা বিনিয়োগ করছেন তারা যেন এই বিষয়টিকে মনে রেখে সাবধানে বিনিয়োগ করেন। কোথায় শেয়ার বিনিয়োগ করবেন, কোথায় করবেন না, অত্যন্ত সাবধানী হওয়া প্রয়োজন। ডিএসইতে হাত বদলে অংশ নেয়া 400 কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 173টির, কমেছে 207টির। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম গ্রামীণফোন, দ্বিতীয় ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম পপুলার লাইফ ফান্ড, দ্বিতীয় এবি ব্যাংক ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 482 পয়েন্ট, লেনদেন হয় প্রায় 31 কোটি টাকার শেয়ার। এদিকে বেক্সিমকো সহ 6 কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার স্থগিত করেছে বিএসইসি। আনুষ্ঠানিক পরিপত্র জারি না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য ক্রয় সীমার মধ্যে না এলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন 13টি প্রতিষ্ঠানের প্রধানকে পদত্যাগ করতে হবে, এমন আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের সাথে মতবিনিময়ে আলটিমেটাম দেন তারা। বাজারে নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের সাথে রাখবে ভোক্তা অধিদপ্তর। নিত্যপণ্যের অস্বাভাবিক দামে অতিষ্ঠ সাধারণ মানুষ। সরকার পরিবর্তনের পর পণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে নামে সাধারণ শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে মতবিনিময় সভা হয়। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সভায় এক সপ্তাহের মধ্যে নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ে 13টি সংস্থাকে আলটিমেটাম দেয় ছাত্ররা। না হলে ওইসব সংস্থার কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে। এ সময় বাজারে চাঁদাবাজি ও দখলদারি বন্ধ সহ বেশ কিছু দাবি তুলে ধরে ছাত্ররা। যে আগামী এক সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি, এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে আপনারা পদত্যাগ করবেন। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান, বাজার সিন্ডিকেট ভাঙ্গা এবং কর্পোরেট গ্রুপগুলো সহ অসাধু ব্যবসায়ীদের নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের নিয়ে কাজ করা হবে। তোমাদের যে সাহস, অকুতোভয়, সেই জায়গায় তোমরা দেশটাকে যে পরিবর্তন এনেছো, সেই পরিবর্তনের জন্যই আমরা তোমাদের সাথে কীভাবে কাজ করতে পারি সেটি আমাদের আজকের মিটিংয়ের মূল প্রেক্ষাপট। বাজার ব্যবস্থাপনার অনিয়মের নানা তথ্য ছাত্রদের জানানো হবে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে কুমিল্লা নিউ মার্কেট এলাকায় বাজার মনিটরিংয়ে গিয়ে তারা বলেন, শিক্ষার্থীরা আইনি ব্যবস্থা নিতে না পারায় ভোক্তা অধিকার তাদের সহযোগিতা করবে। শিক্ষার্থীদের মাধ্যমেই জনসাধারণের সচেতনতা বাড়বে বলেও জানান কর্মকর্তারা। শরীয়তপুর, বিসিক, শিল্পনগরী ও শহরের 11টি বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় বেকারির মালিক ও কর্মচারীদেরকে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করতে সচেতন করেন তারা। বরিশালেও বাজার মনিটরিং করেন শিক্ষার্থীরা। কুমিল্লা শহরের 7টা টিম আমাদের বাজার মনিটরিংয়ে আছেন। ইতিমধ্যে আমাদের প্রশাসন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের ছেলেদেরকে যথেষ্ট পরিমাণ হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। আশা করি আমাদের প্রশাসন আমাদের সাথে থাকবেন। বেকারিগুলোতে আছি তাদেরকে সচেতন করতে। আমরা চাই এই বেকারিগুলো থেকে সুস্থ এবং সুন্দর পরিবেশে যে খাদ্যগুলো তৈরি হোক এবং তা প্রক্রিয়াজাতকরণ হোক। গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আমরা সরাসরি যোগ দিচ্ছি সেই ব্রিফিংয়ে। লিভিং পায় তাহলে কিন্তু তারা যে বিভিন্ন ধরনের অভিযোগ আসে যে তারা অনিয়ম করে, সেগুলি থেকে কিন্তু তারা সরে আসবে। কাজে এটা থাকবে আমাদের একটা অন্যতম বিষয়। ব্যবসা বাণিজ্য এই মুহূর্তে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা জানি। অস্বীকার করার কোনো অর্থ নাই। সমস্যা স্বীকার করা হলো সমস্যা সমাধানের প্রথম পর্যায়ে।
সমস্যা হচ্ছে, কিন্তু একজন অত্যন্ত যোগ্য ব্যক্তি কিন্তু অর্থনীতির দায়িত্ব পেয়েছেন, আপনারা চেনেন তারা সবাইকে, তাকে আপনারা সবাই চেনেন। তো সালাউদ্দিন সাহেব দায়িত্ব নিয়েছেন, উনি প্রচণ্ডভাবে লেগে পড়েছেন ইতিমধ্যেই। আশা করা যায় যে 1-2 মাসের মধ্যে উনি মোটামুটি স্ট্রিমলাইন করে ফেলতে পারবেন। অর্থনীতির সব সমস্যা তো উনি 1-2 মাসে কেন, হয়তো 1 বছরের সমাধান হবে না, সেটা অন্য কথা, কিন্তু লাইনটাতে উনি ঠিক মতো নিয়ে আসতে পারবেন এবং তাকে আমরা পরিপূর্ণ সহযোগিতা পুরো সরকার থেকে, আমরা অন্যান্য অ্যাডভাইজাররাও তাকে দিয়ে যাচ্ছি। উনি ইতিমধ্যেই প্রচণ্ডভাবে কাজে লেগেছেন। ইনফ্যাক্ট আজকে যে মিটিং ছিল, ইনফর্মাল মিটিং, ক্যাবিনেট মিটিং যদিও, সেটাতে উনি অনেক দেরিতে আসছেন, কারণ উনি কাজ থেকে বেরোতে পারছিলেন না, এরকম অবস্থা দাঁড়িয়েছে। আপনারা জানেন হয়তো যে গভর্নর বাংলাদেশ ব্যাংক পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা ইতিমধ্যে খোঁজা হচ্ছে একজন যথোপযুক্ত লোক। খুব মুশকিল হয়ে গেছে পাওয়া একজন যিনি কাজটা করতে পারবেন অথচ সব শর্ত পূরণ করেন, এরকম কঠিন হচ্ছে। বাট আমরা চেষ্টা করছি যে একজনকে নিয়োগ দেওয়া যায় কিনা। ডেপুটি গভর্নরও নিয়োগ দেওয়ার জন্য ইতিমধ্যেই একেবারে কমিটি গঠন করা হয়েছে, সার্চ কমিটি করা হয়েছে। চেষ্টা করছি আমরা তাড়াতাড়ি আগানো যতটুকু পারা যায়, অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে, এবং আইন শৃঙ্খলার ক্ষেত্রে আজকে বস্তুত আইন শৃঙ্খলা হোমের দায়িত্বে যিনি ছিলেন তিনি সারাদিন আসলে এটা নিয়ে ব্যস্ত আছেন। আমরা আশা করছি যে 1-2 দিনের মধ্যে আমরা বড় ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। এক বিদেশি জার্নালিস্ট আমাকে প্রশ্ন করেছিলেন যে ছাত্ররা যে কাজ করছে ঠিক আছে, ভালো কাজ করছে, কিন্তু আপনারা কি চিন্তা করছেন, তারা কি এভাবে রাস্তায় থাকবে, তারা কি তাদের স্কুল কলেজে ফিরতে হবে না? আমি তাদেরকে অ্যাসিওর করেছি যে অবশ্যই তারা স্কুল কলেজে ফিরে যাবে, কিন্তু আমরা তো এখন যে কাজটা তারা করছে সেটা তাদের কাজ না। এই কাজটার দায়িত্ব যাদের কাজ, তারা যখন নেবে তখন তারা স্কুল কলেজে ফিরে যাবে এবং লেখাপড়া আবার পুরাদমে শুরু হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা আমরা চেষ্টা করছি যতটুকু স্মুথ করা যায়। আমাকে যতটুকু জানানো হয়েছে যে আমরা সমর্থন কিন্তু অনেকের কাছ থেকেই মানে পজিটিভ ইন্ডিকেশন পাচ্ছি এই সরকারের সাথে কাজ করার জন্য, এবং আমরা আশা করছি যে এই সরকার যথেষ্ট ভালোভাবেই বিদেশিদের সাথে তাদের এবং তাদের যেসব কনসার্ন, বিদেশিদের যেসব কনসার্ন বিভিন্ন সময় ব্যক্ত হয়েছে, বস্তুত সেগুলি কিন্তু আমাদেরই কনসার্ন। এখন মানবাধিকার নিয়ে যদি আমাদেরকে কেউ কিছু বলেন এবং সেটা যদি বাস্তবে সত্য হয়, তাহলে কনসার্ন তো আসলে আমাদেরই উচিত ছিল ওই সমস্যার সৃষ্টি না করা, যাতে তারা কিছু বলতে না পারে। তো এখন আপনারা তো যেই অ্যাডভাইজার্স কাউন্সিল করতে, সাংবাদিকদের ব্রিফিং করছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।